আচ্ছা, আজকে তোমাদের আলোচ্য বিষয় সুন্দরবন। অত্যন্ত সুন্দর একটি জায়গা, নদী, নালা, সাগর দ্বারা পরিবেষ্টিত, প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটি পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত। আজকে সেই সুন্দরবন সম্বন্ধে আমরা জানব। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার উদ্ভিদ, পশু পাখি নিয়েই আজকে আমাদের আলোচনা বিষয় সুন্দরবন। প্রথমে আমরা আসি, সুন্দরবন বলতে কোনটি বোঝায়? আমরা সুন্দরবন বলতে কোনটি বুঝি না? আমরা আগের ক্লাসে পড়েছিলাম গাঙ্গেয় সমভূমি। সে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন, তাকে সুন্দরবন বলে। কি হলো তাহলে? যে গাঙ্গেয় যে সমভূমিটা আছে, সেই গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন, তাকে সুন্দরবন বলে। আমরা দেখেছিলাম গঙ্গা মুর্শিদাবাদ থেকে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা পদ্মায় গিয়েছে, বাংলাদেশে পদ্মা নদী নাম হয়েছে, আর একটা ভাগীরথী নাম হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এবং এই পদ্মা এবং ভাগীরথীর মাঝখানে একটা বয়ের মতো দ্বীপ সৃষ্টি হয়েছে, তাকে বলা হচ্ছে বদ্বীপ। এবং এটাই কিন্তু গাঙ্গেয় সমভূমি। এই গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই কিন্তু বিরাট বন, তাকে সুন্দরবন বলে। দেখো, এটা একটি সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য। এখানে দেখো, সুন্দরবন টোটালটাই কিন্তু সমস্তটাই বন জঙ্গলে ঘেরা এবং নদী নালা দিয়ে ঘেরা। এখানে বিভিন্ন ধরনের নদী আছে। প্রত্যেকটা নদী কিন্তু বিভিন্ন দিক থেকে এসে এখানে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। সেই জন্য সুন্দরবন একটি নদী কেন্দ্রিক জায়গা। এবারে আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে নামটি সুন্দরবন কেন? নামটা সুন্দরবন কেন? না, এই বনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ আছে। সুন্দরী নামক এক ধরনের বিশেষ গাছ এই জায়গায় পাওয়া যায়। সেই জন্য এই সুন্দরী গাছের বন থাকার জন্য এর নাম হয়েছে সুন্দরবন। এই যে গাছগুলো দেখছো, এগুলো সব সুন্দরী গাছ। এই গাছের বন এই অঞ্চলে পাওয়া যায় এবং এই গাছের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা পরবর্তী আলোচনায় আসব। এখন তাহলে আমরা কি দেখলাম? যে নামটি সুন্দরবন কেন? না, এই বনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ আছে বলে এর নাম সুন্দরবন। এইবারে আমরা আসছি সুন্দরবন কোন কোন অংশ জুড়ে। অর্থাৎ আমরা পড়েছিলাম যে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটা সুন্দরবন। এবার এই সুন্দরবনের মধ্যে কোন কোন জায়গা পড়ছে, কোন কোন জেলা পড়ছে আমরা দেখি। না, সুন্দরবনের বেশিরভাগটাই বাংলাদেশের মধ্যে। উত্তর 24 পরগনার কিছুটা আর দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পুরোটাই কিন্তু সুন্দরবন। তাহলে সুন্দরবন কোন কোন অংশ জুড়ে আছে? না, সুন্দরবনের বেশিরভাগ, অধিকাংশটাই কোথায় আছে? না, বাংলাদেশের মধ্যে আছে। অধিকাংশটাই আছে বাংলাদেশের মধ্যে। আর কি আছে? উত্তর 24 পরগনা কিছুটা অংশ আছে, আর দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্বের পুরো জায়গাটা জুড়েই কিন্তু সুন্দরবন অবস্থিত। বোঝা গেল? এইবারে আমরা আসছি, এই বনের বিখ্যাত পশু কি? যেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত পশু কিন্তু এই সুন্দরবনে আছে। এই বনের বিখ্যাত পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সুন্দরবনের এক বিশেষ পশু। এই ধরনের বাঘ, এত বড় চেহারার বাঘ পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। একমাত্র সুন্দরবনেই
এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। এই টাইগার হলো আমাদের ভারতবর্ষের জাতীয় পশু। আমাদের এই বাঘ ভারতবর্ষের বিভিন্ন অরণ্যে, বিভিন্ন জঙ্গলে দেখতে পাওয়া গেলেও এই রয়্যাল বেঙ্গল টাইগার, এত বৃহৎ আকৃতির বাঘ কিন্তু একমাত্র সুন্দরবনেই দেখতে পাওয়া যায়, এবং পৃথিবীর মধ্যে সেরা বাঘ কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগার। এবারে আসছি এখানকার মাটি কিরকম, সুন্দরবনের মাটিটা কিরকম না, এটা কিন্তু এখানকার মাটি খুব বৈশিষ্ট্যপূর্ণ মাটি, কারণ এখানে কাছেই সমুদ্র, বঙ্গোপসাগর। সুন্দরবনের কাছেই কিন্তু বঙ্গোপসাগর বলে মাটি খুব নোনতা, মাটিতে বালি কম, কাদার ভাগটা বেশি। কারণ বিভিন্ন জায়গা থেকে নদ নদী এই সুন্দরবনের বঙ্গোপসাগরে এসে মিশেছে, এবং নদ নদী থেকে আগত যে পলি মাটি সেটি এসে এই সুন্দরবনে এসে জমা হয়েছে, এবং ফলে কাদার ভাগটা এখানে খুব বেশি, তাহলে এখানে কাছেই সমুদ্র বলে মাটিটা নোনতা, আর মাটিতে বালি কম, কাদার ভাগটা খুব বেশি। এটাই হচ্ছে এখানকার মাটির বৈশিষ্ট্য। এইবারে আমরা আসছি যে সুন্দরবনে কি কি নদী আছে, কোন কোন নদী সুন্দরবনে দেখতে পাওয়া যায়। আমরা বলেছিলাম যে বিভিন্ন নদী বিভিন্ন জায়গা থেকে এসে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, এবং এটা একটি নদী কেন্দ্রিক জায়গা, নদী নালায় ঘেরা। তাহলে সুন্দরবনের বিশেষ বিশেষ নদীগুলি কি না, সুন্দরবনে প্রচুর নদী দেখতে পাওয়া যায়, পুরো জায়গাটা নদীতে ঘেরা। এখানে নদী হচ্ছে মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল হলো এখানকার বিখ্যাত নদী। এখানে প্রচুর নদ নদী দেখতে পাওয়া যায়, কিন্তু এখানকার বিখ্যাত নদীগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মাতলা নদী, গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যাধরী নদী, গুরুত্বপূর্ণ কালিন্দী নদী, গুরুত্বপূর্ণ রায়মঙ্গল। অর্থাৎ মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল হলো এখানকার বিখ্যাত নদী। নামগুলো মনে রাখার চেষ্টা করবে। দেখো, আমি যেটা বলছিলাম যে সুন্দরবন নদী কেন্দ্রিক জায়গা, এটা হচ্ছে বঙ্গোপসাগর, যাকে ইংরেজিতে বলে বে অফ বেঙ্গল, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এই যে জায়গাটা সবুজ রঙের দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে সুন্দরবন। দেখো, সুন্দরবনের মধ্যে প্রচুর নদ নদী দেখেছো, নীল নীল জল, এইগুলো চুলের মতো জলগুলো সুন্দরবনের মধ্যে ঢুকেছে, এইগুলো প্রত্যেকটা কিন্তু নদী। সুন্দরবনের মধ্যে বঙ্গোপসাগরের শাখা নদী, উপশাখা নদী সমস্ত কিন্তু বঙ্গোপসাগরে এসে মিশেছে। বিভিন্ন নদ নদী ঘেরা কিন্তু জায়গা সুন্দরবন। ম্যাপটা দেখেই তোমরা বুঝতে পারছো যে সবুজের বুক চিরে জলের ধারা এই সাগরে, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে এসে মিশেছে। এই নদী ঘেরা জায়গাটাই কিন্তু সুন্দরবন। এইবারে আমরা আসছি, এখানে কতগুলো দ্বীপ আছে। দেখো, আগের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু নদী ঘেরা সেহেতু সুন্দরবনে অনেক দ্বীপের সৃষ্টি হয়েছে। দেখো, এখানে এই যে নদী ঘেরা একটা দ্বীপ দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন জায়গাতে এরকম দ্বীপ সৃষ্টি হয়েছে। এই দেখো দ্বীপ, হ্যাঁ, এই দেখো সমুদ্রের মধ্যে একটা দ্বীপ, এই একটা দ্বীপ, এই একটা দ্বীপ। এখানে প্রচুর দ্বীপের সৃষ্টি হয়েছে। দ্বীপ কাকে বলে? যার চারিদিকে জল এবং মাঝখানটা স্থল, তাকে বলা হয় দ্বীপ। যেহেতু সুন্দরবনের এই যে সুন্দরবনে যদি এটা যদি বঙ্গোপসাগর হয়, বিভিন্ন নদী যখন সুন্দরবনে এসে মিশেছে, তখন সুন্দরবনে মেশবার আগে, যে নদ নদীগুলো সুন্দরবনে মেশবার আগে বিভিন্ন দ্বীপের সৃষ্টি হয়েছে। এখানে বিভিন্ন দ্বীপের কিন্তু সৃষ্টি হয়। এখানে প্রায় 102খানা দ্বীপ আছে। কটা দ্বীপ আছে? 102টি। তার মধ্যে 48টায় কোনো বসতি নেই, ঘন জঙ্গল বন, আর বাকি 54টায় বসতি আছে। তাহলে সুন্দরবনে অনেক দ্বীপে প্রায় 102খানা কিন্তু দ্বীপ ইম্পর্টেন্ট। তার মধ্যে 48টাতে কোনো বসতি নেই, ঘন বন, আর বাকি 54টায় কিন্তু বসতি আছে। তাহলে সুন্দরবনে মোট কটা দ্বীপ আছে?
সুন্দরবনে মোট 102খানা দ্বীপ আছে। কটা দ্বীপে জনবসতি আছে? 54টায় জনবসতি আছে। এইবারে আমাদের প্রশ্ন হচ্ছে বা আলোচনা, কিভাবে সাগরের মধ্যে এত বড় বন হলো? এই যে বঙ্গোপসাগর এবং বিভিন্ন নদী এসে সুন্দরবনের মধ্যে দিয়ে গিয়ে সাগরে পড়েছে, এই সাগরের এলাকায় কিভাবে এত বড় বন হলো? কারণ এখানকার অঞ্চলে ঢাল খুব কম, ফলে বিভিন্ন নদী, বিশেষ করে গঙ্গা, প্রচুর পরিমাণে পলিমাটি বয়ে নিয়ে এসেছে, যেটি দিনের পর দিন জমে বদ্বীপ তৈরি করেছে। এই মাটি খুব উর্বর, এই মাটিতে গাছপালা খুব ভালো জন্মায়, ফলে বছরের পর বছর ধরে গাছপালা জন্মাতে জন্মাতে তৈরি হয়েছে বন। দেখো, সাগর থেকে যখন, পাহাড় থেকে যখন নদীর সৃষ্টি হয়, সেই নদী পাহাড় থেকে আস্তে আস্তে সমতলে আসে এবং সমতলে বইতে 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 বইতে, অর্থাৎ জল উঁচু ঢাল থেকে নিচু ঢালের দিকে আসে, বইতে 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 ঢাল কমতে 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 তারপরে এসে যে কোনো সাগরে এসে মেশে। ফলে সাগরে মেশবার আগে নদী খুব কম ঢালের উপর দিয়ে প্রবাহিত হয়, সমতলের উপর দিয়েই প্রবাহিত হয়, এবং পাহাড় থেকে সমতলে এসে সাগরে মেশবার আগে এরা অনেক পলিমাটি বয়ে নিয়ে আসে এবং অনেক পলিমাটি বয়ে নিয়ে আসে, যেটি দিনের পর দিন জমে একটি দ্বীপ বা বদ্বীপ তৈরি করেছে। এবং এই পলিমাটি ভীষণ উর্বর, পলিমাটিতে চাষবাস খুব ভালো হয়, গাছ উদ্ভিদ খুব ভালো জন্মায়, পলিমাটি খুব উর্বর, এই মাটিতে গাছপালা খুব ভালো জন্মায়, ফলে বছরের পর বছর ধরে গাছপালা জন্মাতে জন্মাতে এই এত বিশাল বনের কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে সুন্দরবনে কেন এত ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে। এইবার আসছি যে সুন্দরবন এত ঘন জঙ্গল, এই যে গাছপালা, এই গাছের একটা বৈশিষ্ট্য, এই গাছগুলোকে ম্যানগ্রোভ জাতীয় গাছ বলে। কি জাতীয় গাছ বলে? ম্যানগ্রোভ জাতীয় গাছ। কাকে ম্যানগ্রোভ বলবো না? সুন্দরবনের নদীর জল ও সমুদ্রের জল মিশে আছে। সুন্দরবনে যেহেতু নদী এবং সমুদ্র মিশে আছে, নদী এবং সমুদ্রের জল মেশা, ফলে ওই ঈষৎ নোনা জল ও কাদায় এক বিশেষ ধরনের গাছ জন্মায়। তাদের দুরকম মূল আছে, একটা হচ্ছে ঠেসমূল, সেটা আমরা পরবর্তী আলোচনায় আসছি, আর একটা হচ্ছে শ্বাসমূল। তাহলে এই সুন্দরবনে কি হচ্ছে না, কাদাযুক্ত মাটি এবং নোনাযুক্ত জলে এক বিশেষ ধরনের উদ্ভিদ জন্মায়, যে উদ্ভিদকে বলা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের দু ধরনের মূল দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ঠেসমূল, অর্থাৎ গাছকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখে, আর একটা হচ্ছে শ্বাসমূল, এটা আমরা পরবর্তী আলোচনায় তোমাদেরকে বলছি। এই গাছগুলো সুন্দরবনকে ঝড় ভূমিক্ষয়ের হাত থেকে রক্ষা করে। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কিন্তু আমাদের সুন্দরবনকে, বিশেষ করে পশ্চিমবঙ্গকে, বিশেষ করে দুই বাংলা, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশকে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে, ঝড় জলের হাত থেকে, ঘূর্ণিঝড়ের হাত থেকে, সুনামির হাত থেকে কিন্তু রক্ষা করছে। এরা কিন্তু আমাদের রক্ষাকর্তা, পাঁচিলের মতো রয়েছে, যাতে বাইরে থেকে কোনো প্রাকৃতিক বিপর্যয় আমাদের দুই বাংলার মধ্যে ঢুকতে না পারে। এই ম্যানগ্রোভ জাতীয় গাছের বন যেটা সুন্দরবনে আছে, আমাদের কিন্তু প্রাকৃতিক রক্ষাকর্তা, প্রকৃতিকে রক্ষা করছে, আমাদেরকে বাঁচিয়ে রাখছে। এই গাছকে বাঁচানোও কিন্তু আমাদের কর্তব্য। এইবারে কতগুলো ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম, এই যে ম্যানগ্রোভ জাতীয় গাছ বললাম, কতগুলো ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম কি? গেওয়া, গড়ান, বাইন ইত্যাদি। কি কি? গেওয়া, গড়ান, বাইন ইত্যাদি হলো ম্যানগ্রোভ জাতীয় গাছের বন। এইবার হচ্ছে ঠেসমূল। আজ আমরা আগের আলোচনায় গেছিলাম যে ঠেসমূল কি। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের দু ধরনের মূল দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ঠেসমূল আর একটা শ্বাসমূল। ঠেসমূল হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে এই ধরনের মূল দেখতে পাওয়া যায়।
গাছের গোড়া থেকে বেরোয় কাদাযুক্ত মাটিতে, যাতে গাছ পড়ে না যায় সেই জন্য গাছকে গোড়ায় ঠেস দিয়ে রাখে। কি হচ্ছে না, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে এই ধরনের মূল দেখতে পাওয়া যায়। গাছের গোড়া থেকে বেরোয় কাদাযুক্ত মাটিতে, যাতে গাছ পড়ে না যায় সেই জন্য গাছকে গোড়ায় ঠেস দিয়ে রাখি। আচ্ছা, এটা আমরা একটু ছবি দেখে একটু ব্যাপারটা চিন্তা করি। দেখো, এটা হচ্ছে ঠেস মূল। এই যে দেখেছো, মাটিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে রেখেছে, দাঁড় করে রেখেছে গাছটাকে, মাটিতে ঠেস দিয়ে গাছটাকে দাঁড় করে রেখেছে। দেখো, এই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে এইগুলো কোথায় জন্মায় না, সমুদ্রের নিকটে কাদাযুক্ত নোনা জলযুক্ত কাদা মাটিতে জন্মায়। যেহেতু এখানে সারা বছর জল কাদা কাদা পরিবেশ, মাটি নরম, সেই জন্য গাছগুলো যাতে সোজা হয়ে দাঁড়াতে পারে সেই জন্য গাছের গোড়া থেকে কতগুলো ঠেস বেরোয়, যেগুলো মাটির বিভিন্ন জায়গাতে গাছকে ঠেস দিয়ে রাখে। তোমরা দেখবে যে কোনো একটা গাছের গোড়া যদি নরম হয়, আমরা বাগানে কি করি না, দুদিক থেকে দুটো বাঁশ ঠেস দিয়ে গাছটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখি। তো দেখো, প্রকৃতি এই গাছগুলোকে বাঁচানোর জন্য এই গাছগুলোর নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য কিভাবে হয়েছে না, গাছগুলো নিজেদের বাঁচার তাগিদে তাদের কতগুলো মূল মাটিতে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে ঠেসের মতো হয়েছে, গাছকে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। একে বলা হচ্ছে ঠেস মূল। বোঝা গেল? তাহলে ঠেস মূল কি না, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে এই ধরনের মূল দেখা যায়, গাছের গোড়া থেকে বেরোয় কাদাযুক্ত মাটিতে, যাতে গাছ পড়ে না যায় সেই জন্য গাছকে গোড়ায় ঠেস দিয়ে রাখে। এবার আমরা আসছি আর একটা মূল, শ্বাসমূল কি। এটাও ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য। শ্বাসমূল না, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে এই ধরনের মূল দেখতে পাওয়া যায়। এই জাতীয় মূল মাটি থেকে ওপরে ওঠে ও তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয়। কি করে? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে এই ধরনের মূল দেখা যায়। এই জাতীয় মূল মাটি থেকে ওপরে ওঠে ও তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয়। তার কারণটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে এই যে শ্বাসমূল, দেখেছো জলের মধ্যে দিয়ে বেরিয়েছে। এই যে গাছের মূলগুলো কিন্তু জলের মধ্যে, কাদার মধ্যে ঢুকে আছে এবং কাদার মধ্যে দিয়ে জলের উপরে মাথা চাড়া দিয়েছে কতকগুলি মূল। দেখেছো, এইগুলো হচ্ছে শ্বাসমূল। দেখেছো, মাথা বার করে দাঁড়িয়ে রয়েছে, এগুলো হচ্ছে শ্বাসমূল। কেন এই ধরনের মূল এখানে দেখতে পাওয়া যায়? যেহেতু এখানকার নোনতা জল, মাটিতে নোনা ভাগটা বেশি, কাদার ভাগটা কম, ফলে মাটির ভিতরে অক্সিজেনের পরিমাণটা কম এবং এই যে মূলগুলো মাটির তলা দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, যেহেতু অক্সিজেন কম। সেই জন্য শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এই মূলগুলো মাটি ভেদ করে ওপরের দিকে উঠে এসছে, বায়ুমণ্ডল থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। সেই জন্য মূলগুলো মাটির ওপরে চলে এসছে। এই জন্য যেহেতু মাটির উপরে মূলগুলো চলে এসছে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, সেই জন্য একে বলা হচ্ছে কি শ্বাসমূল। এটাও কিন্তু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের এক বিশেষ ধরনের মূল। এইবারে আমরা আসি সুন্দরবনের মানুষদের জীবিকা কি। এখানে কি ধরনের জীবিকা আছে না, এখানকার লোকেরা নানা ধরনের কাজ করে, যেমন মাছ ধরা, যেহেতু এটা নদীমাতৃক জায়গা, মধু সংগ্রহ করা, প্রচুর পরিমাণে মৌচাক এখানে তৈরি হয়, মধু সংগ্রহ করা, যেহেতু এটা একটা জঙ্গল, প্রচুর মৌচাক তৈরি হয়, প্রচুর মৌমাছি আছে, সেজন্য মধু সংগ্রহ করা। এছাড়া চাষবাস কিছু আছে, আর নৌকা চালানো ইত্যাদি হচ্ছে এখানকার মানুষদের জীবিকা। তাহলে এখানকার মানুষদের জীবিকা কি? মাছ ধরা, মধু সংগ্রহ করা, চাষবাস আছে এবং নৌকা চালানো এখানকার মানুষদের জীবিকা। তাহলে এইবারে যদি আমরা সম্পূর্ণ পাঠ একবার ঝালিয়ে নেই, তাহলে আমরা কি দেখব না, সুন্দরবন বলতে কোনটি বোঝায় না, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন, তাকে সুন্দরবন বলে।
নামটি সুন্দরবন কেন? না, এই বনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ আছে বলে নামটি সুন্দরবন। সুন্দরবন কোন অংশ জুড়ে? সুন্দরবনের বেশিরভাগটাই বাংলাদেশের মধ্যে, উত্তর 24 পরগনার কিছুটা, আর দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকের পুরোটাই জুড়ে কিন্তু সুন্দরবন আছে। এই বনের বিখ্যাত পশু কি? বিখ্যাত পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এখানকার মাটি কিরকম? এখানে কাছেই সমুদ্র বলে মাটি খুব নোনতা, মাটিতে বালি কম, কাদার ভাগটা বেশি। সুন্দরবনে কি কি নদী আছে? সুন্দরবনে প্রচুর নদী দেখতে পাওয়া যায়, পুরো জায়গাটা নদীতে ঘেরা। মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল হলো এখানকার বিখ্যাত নদী। এখানে কতগুলো দ্বীপ আছে? এখানে 102খানা দ্বীপ আছে, তার মধ্যে 54টায় লোকজন থাকে অর্থাৎ বসতি আছে, আর 48টায় বসতি নেই। কিভাবে সাগরের মধ্যে এত বড় বন হলো? এখানকার অঞ্চলে ঢাল খুব কম, ফলে বিভিন্ন নদী, বিশেষ করে গঙ্গা প্রচুর পরিমাণে পলিমাটি বয়ে নিয়ে এসেছে, যেটি দিনের পর দিন জমে বদ্বীপ তৈরি করেছে। এই মাটি খুব উর্বর, এই মাটিতে গাছপালা খুব ভালো জন্মায়, ফলে বছরের পর বছর ধরে গাছপালা জন্মাতে জন্মাতে তৈরি হয়েছে বন। ম্যানগ্রোভ জাতীয় গাছ কি? না, সুন্দরবনে নদীর জল ও সমুদ্রের জল মিশে আছে, ওই ঈষৎ নোনা জল ও কাদায় এক বিশেষ ধরনের গাছ জন্মায়। তাদের দুরকম মূল, একটা হচ্ছে ঠেসমূল আর একটা শ্বাসমূল। এই গাছগুলো সুন্দরবনকে ঝড় ভূমিক্ষয়ের হাত থেকে রক্ষা করে। কতগুলি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম বলতো? গেওয়া, গড়ান, বাইন, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছের বন। ঠেসমূল কি? না, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ এই ধরনের মূল দেখতে পাওয়া যায়, গাছের গোড়া থেকে বেরোয়, কাদাযুক্ত মাটিতে যাতে গাছ পড়ে না যায় সেই জন্য গাছকে গোড়ায় ঠেস দিয়ে ধরে রাখে, এই যে ঠেসমূল। শ্বাসমূল কি? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে এই ধরনের মূল দেখতে পাওয়া যায়, এই জাতীয় মূল মাটি থেকে ওপরে ওঠে ও তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয়। সুন্দরবনে মানুষদের জীবিকা কি? এখানকার লোকেরা নানা ধরনের কাজ করে, যেমন মাছ ধরা, মধু সংগ্রহ করা, এছাড়া চাষবাস করা, নৌকা চালানো ইত্যাদি হচ্ছে এখানকার লোকেদের জীবিকা। তাহলে আজকে আমরা সুন্দরবন সম্বন্ধে বিস্তারিতভাবে কিছুটা জানার চেষ্টা করলাম।